আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু অন্যরকম ক্লাস, অর্থাৎ রেগুলার টপিকের বাইরে। রেগুলার টপিকের বাইরে এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাজ এ টিচার হিসাবে সঠিক ইনফরমেশন, সঠিক পথ নির্দেশনা দেওয়াটা আমার দায়িত্ব। সো অনেকেই অ্যাকচুয়ালি ক্যারিয়ার হিসেবে নিচ্ছে, ক্যারিয়ার গড়ার চেষ্টা করতেছে। তো কতটুকু জেনে আসতেছে এই বিষয়ে অথবা কতটুকু না জেনে আসতেছে আমি শিওর জানি না। সো সঠিক ব্যাপারটা জানাই দেওয়ার জন্য আজকের ক্লাসটা। সঠিক ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা যেহেতু ধর্মপ্রাণ মুসলমান, তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের হারাম হালালের একটা ম্যাটার আছে, এটা তো মাস্ট বি দেখতেই হয়। তাছাড়া আর্নিং সোর্সটা যদি হারাম হয়ে যায় সেক্ষেত্রে ইবাদত বন্দিগি নামাজ কালাম করে তো কোনো লাভ নেই। আর অন্য ধর্মেও যারা আছে তাদের ক্ষেত্রেও একই জিনিস, হয়তোবা তাদের ভাষাটা ভিন্ন, বাট তারাও একই জিনিসকেই ফলো করে, তারাও দুই নম্বরই কোনো কিছু করে না। তো এই জন্যই আলোচনাগুলো করা। অন্যান্য ক্লাসে প্রাথমিকভাবে আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে ফরেক্স আর অপশনের ব্যাপারটা, বাইনারির ব্যাপারটা। তো বাইনারির চেয়ে অবশ্যই ফরেক্স ভালো। ফরেক্সের মধ্যে আবার অনেকগুলো ম্যাটার আছে, তাই না? সো এই জিনিসগুলো একটু ধারণা দিয়ে দিই, তাহলে আপনাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। এই মার্কেটের ভিতরে যত টাইপের ট্রেড আছে সেগুলো উপরে আমরা দেখতে পাচ্ছি: স্টক, ফান্ড, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিস, বন্ড, ইকোনমি, অপশন। সো ফরেক্সের ভিতরে কি থাকে? ফরেক্সের ভিতরে থাকে হচ্ছে অনলি কারেন্সিগুলা। এটাকে আমরা কেটে দিই। ফরেক্সের ভিতরে থাকে কারেন্সি, অর্থাৎ একটা কারেন্সিতে আমরা বাই করি আর একটা কারেন্সিতে সেল করি। যেমন ফার্স্ট কারেন্সিটা হচ্ছে কি মেজর, তো এইটা হচ্ছে মেজর কারেন্সি। ইউরোতে আমরা বাই করি, ইউএসডিতে সেল করি। ইউরোতে বাই করি, ইউএসডিতে সেল করি। জিবিবিতে বাই করি, ইউএসডিতে সেল করি। ঠিক আছে, ইউএসডিতে বাই করি, জেপিওইতে সেল করি। ক্লিয়ার? আর এগুলো হচ্ছে সার্ট প্রোভাইডার। ঠিক আছে, এগুলো হলো সার্ট প্রোভাইডারের নাম। ক্রিপ্টোর মধ্যে কি? ক্রিপ্টোর মধ্যে হচ্ছে যেগুলো ক্রিপ্টো কয়েন, সবাই তো জানেনি, ভার্চুয়াল কয়েন যেগুলো, সেগুলো হচ্ছে ক্রিপ্টোর মধ্যে। ইন্ডিসের মধ্যে হচ্ছে কি? ইন্ডিসের মধ্যে হচ্ছে বিভিন্ন ব্যাংক, বিমা টাইপের যে ইয়েগুলো আছে অর্গানাইজেশনের, সেগুলা। বন্ড কি? বাংলাদেশের বন্ড সম্পর্কে তো জানেন, বাংলাদেশে আছে যে 1 বছরের বন্ড কিনে মানুষ, 2 বছরের বন্ড কিনে, 3 বছরের বন্ড কিনে রাখে। সেটা 3 বছর পরে যখন সেল করে দেয় তখন একটা অ্যামাউন্ট পায়, কাইন্ড অফ। এটা হচ্ছে সেই বন্ড, ইউএসএ, জার্মানি, বিভিন্ন দেশের বন্ড। ইকোনমিতে কি আছে? ইকোনমিও বিভিন্ন ধরনের বড় বড় অর্গানাইজেশনগুলোর ইকোনমিক পার্টনার হওয়া। অপশনের ভেতরে কি? অপশনের ভিতরে তো আপনারা জানেনই, ওইটা নিয়ে আর কথা বলার কোনো কিছু নাই। আর ফিউচারের ভিতরে, ফিউচারের ভিতরেও বিভিন্ন ধরনের ট্রেড করা যায়, বিভিন্ন ধরনের কয়েন নিয়েও করা যায়। অর্থাৎ মনে করেন সাপোজ একটা কয়েনের নাম হচ্ছে ইথেরিয়াম, সেই ইথেরিয়ামকেও আপনি ফিউচারে ট্রেড করতে পারেন, আবার আপনি কারেন্সি নিয়েও করতে পারেন। ঠিক আছে, আবার আপনি বিভিন্ন ধরনের ব্যাংক নিয়েও করতে পারেন, গোল্ড নিয়েও করতে পারেন। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল্ড আছে, তারপরে এই যে ব্যাংক নিফটি আছে, ঠিক আছে, ন্যাচারাল গ্যাস আছে, আপনি গ্যাস নিয়েও করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে গ্যাসের শেয়ার কিনতে পারেন, ব্যাংক নিফটি হচ্ছে ইন্ডিয়ার, ওটার শেয়ার কিনতে পারেন। এই যে ক্রুড অয়েল আছে, ক্রুড অয়েল কিনতে পারেন, গোল্ড কিনতে পারেন, ঠিক আছে, সিলভার কিনতে পারেন, যে কোনোটা কিনতে পারেন। ফান্ড কি? এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফান্ডিং পার্টনার হওয়া। যাই হোক, আর স্টকের মধ্যে যায় হচ্ছে কি শুধুমাত্র বিভিন্ন ধরনের কোম্পানিগুলো, অ্যাপল আছে, কোকাকোলা আছে, ফেসবুক, মেটা আছে, তারপরে হচ্ছে বড় বড় অর্গানাইজেশন, ইন্টেল আছে, গুগল আছে, মাইক্রোসফট আছে, এইসব কোম্পানির শেয়ার কিনতে পারেন। এই যে অ্যামাজন আছে, এরকম বড় বড় কোম্পানিগুলো। ঠিক আছে, এটা হচ্ছে স্টক। আচ্ছা, এই স্টকটা হচ্ছে কেমন? কাইন্ড অফ বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের মতো। এই হলো কাহিনী। এখন এইটা হচ্ছে কি টাইপ অফ ট্রেড, এবং এখন হলো ট্রেডারের ক্ষেত্রে এসে প্রধানত দুইটা জিনিস। একটা হলো ফরেক্স, আমরা করতেছি ফরেক্সের মধ্যে, আমরা কমিউডিটিসের মধ্যে আছি, তাই না? আমরা গোল্ড করতেছি। কেন আমরা এটা করতেছি? আমি আগে আলোচনা করেছিলাম এরকম সংক্ষেপে যে গোল্ড আমরা করতেছি এর পেছনে কারণ হলো যে আমরা কোনো কারেন্সিতে বাই সেল করতেছি না, যে
সেই কারেন্সিটা দিয়ে যদি কোনো অকারেন্স হয়, কোনো খারাপ কাজ করে, তাহলে ওইটার পাপের দায়, কারণ ওই কারেন্সিটাকে হাই করলে এটার পাপের দায় যদি আমাদের ঘাড়ে আসে, এই জন্য। আর আমরা গোল্ড কিনতেছি যে আমাদেরকে এখানে কন্ট্রাক্টে বলেই দিচ্ছে যে গোল্ড কেনো, গোল্ড বেচো। আর 2 নম্বর হচ্ছে আমরা এখানে কোনো আস্থাহীনতায় ট্রেড করতেছি না। আমরা যখন ট্রেড করতেছি তখন নির্দিষ্ট একটা ভ্যালুতে আমরা অ্যানালাইসিস করে বের করতেছি যে এরকম, যে আমরা এই প্রাইসে 3330-এ আমরা কিনলাম, যদি যখন মার্কেট 3334-এ যাবে তখন আমরা সেল করে দেবো। ঠিক আছে, সেল করে দেবো। আর যদি দেখা যায় যে মার্কেটে এটার প্রাইস আরও কমে যাচ্ছে, তো আমরা সামান্য কিছু লস নিয়ে আমরা সেল করে দিতে পারি। কাইন্ড অফ আমরা যদি ধান কিনে রাখি বাসায়, সহজ ভাষায়, তো আমরা ধান কিনে রাখছি মনে করেন 100 টাকা, এখন সেটা 150 টাকা গেছে, আমরা বিক্রি করে দিলাম, 50 টাকা আমাদের প্রফিট হলো। স্টক বিজনেস, ঘরের মধ্যে আমরা 1 বস্তা ধান কিনে রাখছি, আর হলো কিছুদিন পরে ধানের দাম কমে 90 টাকা আসছে, তো এখন আর দেখতেছি যে হয়তো বা ধানের দাম বাড়বে না, সো 10 টাকা লস নিয়ে 90 টাকায় বিক্রি করে দিলাম। অথবা যদি আমি বিক্রি করে না দিই, তাহলে দেখা যাবে আরও যদি দাম কমে বা কিছুদিন পরে ইঁদুরে খাবে, পোকায় ধরবে, আস্তে 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 আমার ওইটার ভ্যালু আরও কমে যাবে। একটা হলো অপচয় ভ্যালু, আর একটা হলো অবচয় ভ্যালু। তো অবচয় ভ্যালুটা আবার এর সাথে অ্যাড হবে। তো এই জন্য কি হয়, ওই সেম ঘটনাটা এইখানেও তাই হচ্ছে, যে এখানে আমরা গোল্ড কিনতেছি, গোল্ড সেল করতেছি। এখন এইখানে আর একটা জিনিস আছে, সেইটা হচ্ছে যে আমরা যে স্টকটা কিনলাম এটার মালিক আমরা হচ্ছি না। মালিক না হওয়ার কারণে এখানে ছোট্ট একটা গ্যাপ আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এটা আলোচনাটা বিস্তারিত বুঝতে পারলে আপনাদের জন্য ডিসিশন নিতে সুবিধা হবে যে আমি কি করতেছি এবং আমার এখন কি করা উচিত। তো সর্বপ্রথম কথা হচ্ছে ফরেক্স এবং স্পট ট্রেড, অর্থাৎ ফরেক্সের সেটা ফিউচার, আমরা যেটা করতেছি এটা কিন্তু এক্সনেসে যেটা করতেছি এটা হচ্ছে ফিউচার। আর আমরা কোটেক্স, আইকিউ অপশন, পকেট অপশন, এইসবে যেগুলো করি ওগুলো কি অপশন ট্রেড, অর্থাৎ ওখানে তো বলাই আছে পকেট অপশন, হ্যাঁ, আইকিউ অপশন, অপশন ট্রেড ওটা। তো অপশন ট্রেডের ক্ষেত্রে তো এটা পুরাটাই একটা মানে ভাগ্যের কাহিনী, যে এখানে দিলাম, এখানে উপরে গেলে হইলো আর নিচে আসলে হইলো, এখানে ব্যাপারটা একটু খারাপ দেখায়। যদিও অ্যানালাইসিস করে করলে ওইটাতে লস হয় না, অ্যানালাইসিস করা উচিত। আমার ইউজিং সিস্টেমটা কেমন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, ওইটা আমরা জানি, ওইদিকে আমরা গেলাম না। আর আমরা ফরেক্সে যেটা করতেছি এটাও আমরা জানি যে ফিউচার মার্কেটে আমরা কেমন করে ট্রেড করতেছি। আর স্পট সম্পর্কে অনেকের হয়তো বা ধারণা থাকতেও পারে, তো আমি দুইটার মধ্যে পার্থক্যটা আগে তুলে ধরি, তারপরে আমি সমস্যাটার সমাধান দিচ্ছি। তো সর্বপ্রথম ফিউচার ট্রেড হচ্ছে কি, এই নোটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ফিউচার ট্রেডটা হচ্ছে এটি একটি চুক্তিভিত্তিক ট্রেড, যেখানে ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট দামে সম্পদ বেচাকেনা করা হয়। যেমন আমরা গোল্ড নিয়ে করতেছি, অনেকেই অয়েল নিয়ে করে বা বিটকয়েন বা যে কোনো একটা কয়েন নিয়ে করে। আর স্পট ট্রেডের ক্ষেত্রে হচ্ছে এটি একটি তাৎক্ষণিকভাবে করা হয়, আপনি যা কিনলেন বা যা বিক্রি করলেন সরাসরি লেনদেন হয়ে যায়। এটার ক্ষেত্রে হচ্ছে চুক্তিভিত্তিক, এটাতে একটা চুক্তি থাকে যে আমি এইখানে কিনলাম, এইখানে সেল করব, আমি 10 টাকায় কিনলাম, 20 টাকা হলে সেল করব। চুক্তিভিত্তিক, নির্দিষ্ট একটা সময় থাকে, নির্দিষ্ট একটা দাম থাকে, এটা একটা চুক্তি থাকে। আর স্পটের মধ্যে কোনো চুক্তি থাকে না, আমি যা কিনলাম ওইটা যদি আমি কিনে নেই, কিনে নেওয়ার পরে যদি আমি সেটাকে আমি 100 দিনও রাখতে পারি, 1 বছরও রাখতে পারি, সাথে সাথে আমি বিক্রি করে দিতে পারি। অর্থাৎ কিনে নিলাম, ওইটার মালিকানা আমি পেয়ে গেলাম। তো নিচে এটা স্টেপ বাই স্টেপ আছে, আমি যাচ্ছি। লেনদেনের সময়কাল যদি আমরা দেখি, তাহলে কি হয় যে মালিকানাটা দেখি। মালিকানা হচ্ছে কি, ফিউচার ট্রেডের ক্ষেত্রে আপনি বাস্তবে অ্যাসেটের মালিক। 1 মিনিট, এই ফাইলটা ভেঙে গেছে, এই ফাইলটা থেকে দেখি। ওকে, এটাকে একটু লেআউট চেঞ্জ করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তো এইবার আসি আমরা যে মালিকানার ক্ষেত্রে হচ্ছে কি, ফিউচারের ক্ষেত্রে আপনি বাস্তবে অ্যাসেটের মালিক হন না, বরং কেবলমাত্র চুক্তি করেন। অর্থাৎ এই যে আমরা এখানে চুক্তিটা করলাম যে আমি এইখানে কিনবো আর এইখানে সেল করে দেব, এই যে একটা চুক্তি হলো, জাস্ট এত ভ্যালুতে আমি কিনলাম, এত লটে এই পরিমাণ দামে আসলে আমি সেল করে দেবো, এটা একটা জাস্ট চুক্তি থাকে। বাট ওইটার মালিক কিন্তু আমি না, ওইটার মালিক হচ্ছে ব্রোকার। ঠিক আছে,
ব্রোকারের সাথে জাস্ট আমার একটা চুক্তি হয়েছে, মানে জমি যদি আমরা বর্গা নেই তাহলে ব্যাপারটা এরকম হয় যে জমির মালিক আমি না, কিন্তু জমি একটা দলিলে লিখিত হয়ে যায় এরকম যে আগামী 1 বছরের জন্য আমি এটা চাষ করব, বিনিময়ে আপনাকে 20,000 টাকা দিব। তো এই 1 বছর আমরা চাষ করি, আর একটা জাস্ট চুক্তিপত্র থাকে, আমাদের কোনো দলিল থাকে না। তো এইটা হচ্ছে আমাদের কি ফিউচার। আর স্পটের ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাসেট কিনলে আসলেই তার মালিক হন, অর্থাৎ আমি যা কিনছি এটার মালিক আমি। মনে করেন আমি একটা ফোন কিনছি, তো আমি একটা ফোন কিনছি, এখন এই ফোনের মালিক আমি। আমি যদি আজকে বিক্রি করে দিই, তো নতুন ফোন আজকে কিনে আনে যদি আমি বিক্রি করে দিই, 10,000 টাকা দিয়ে কিনে আনছি, আমি 10,000 টাকা দিয়ে বিক্রি করে দিতে পারি। এখন আমি চাই যে এটা আমি 2 মাস বা 6 মাস ইউজ করব, করার পরে আমি বিক্রি করব। তো আমি 2 মাস 6 মাস ইউজ করছি, করার পরে বিক্রি করে গেলে একটু পুরাতন হবে, দামটা একটু কমে যাবে। এখন দেখা গেলো এমন একটা বোকা হাম্মক কাস্টমার পাইছি যে যে কিনা ওই ফোন সম্পর্কে জানে না, আমাকে বললো ভাই এটার দাম কত, আমি বলছি 15,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি 12,000 দিয়ে আপনি দেন। তো কি হলো, তার কাছে 2,000 টাকা প্রফিট করে সেল করে দিলাম। ঠিক আছে, ঘটনা তো এরকম হইতে পারে। তো এই সরাসরি ফোনটা কিনছি আমি, ফোনটার মালিক আমি, যে কোনো মুহূর্তে এটাকে সেল করতে পারি, বিক্রি করতে পারি, সম্পূর্ণ ক্ষমতা আমার হাতে। আর ফিউচারের ক্ষেত্রে হচ্ছে যে আমি জাস্ট ওই জমির মতো, যে জাস্ট একটা চুক্তি করে জমি বর্গা নিয়েছি, চাষ করব, বিনিময়ে আমার একটা চুক্তিপত্র আছে, কিন্তু আমার এটাতে কোনো মালিকানা নেই, দলিল নেই। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এখন সর্বপ্রথম কথা হচ্ছে যে বিজনেসটা আপনি করতেছেন ওই বিজনেসটার মালিক আপনি কি না। তো ফিউচারের ক্ষেত্রে আমি ওটার মালিক না, স্পটের ক্ষেত্রে আমি ওটার মালিক। ঠিক আছে। আচ্ছা, লিভারেজের দিক থেকে পার্থক্য আছে। তো লিভারেজ আমরা কি জানি, লিভারেজ হচ্ছে পাওয়ার বা শক্তি। লিভারেজের ক্ষেত্রে আগে বলছিলাম এইভাবে যে ব্যাংকে মনে করেন আমার 10 লাখ টাকা দামের একটা জমি আছে। তো আমি যদি ব্যাংকে বলি যে এই আমার 10 লাখ টাকা দামের জমি আছে, তুমি আমাকে 15 লাখ টাকা ঋণ দাও, তাহলে ব্যাংক কী করে, আমাদেরকে ঋণ দেয়। কিন্তু যদি আমার কাছে কোনো কিছু না থাকে, আমার ইনকাম সোর্স না থাকে, আমার অ্যাসেট না থাকে, তাহলে ব্যাংক আমাকে কোনো লোন দিবে না, তাই না? তো সেক্ষেত্রে এই ব্রোকারের ক্ষেত্রে যেটা হয়, ব্রোকারের ক্ষেত্রে ব্রোকারের এখানে আমরা যখন ইনভেস্টমেন্ট করি তখন ব্রোকার আমাদেরকে কি করে, একটা লিভারেজ দেয়, শক্তি প্রদান করে। অর্থাৎ ওই যে 10 লাখ টাকা থাকলে 15 লাখ টাকা দেয়, তেমনি এখানে আপনার যদি 100 টাকা থাকে তাহলে আপনাকে লিভারেজ দেয় 1:2, 1:3, 1:4, এইভাবে আপনাকে পাওয়ার দেয়। ঠিক আছে, যে আপনি আপনার স্বল্প ব্যালেন্স নিয়েও বৃহৎ ব্যালেন্সের সাথে আস্কিং অ্যান্ড বিডিং করতে পারেন। ঠিক আছে। আর স্পটের ক্ষেত্রে কি হয়, সাধারণত লিভারেজ ছাড়া হয়, অথবা খুব কম পরিমাণে হয়, লিভারেজ নাই বললেই চলে। ওখানে লিভারেজের কোনো কাহিনী নেই, ওখানে আপনি যা কিনছেন সেটার মালিক আপনি, আপনি সেল করলে করবেন আর বাই করলে করবেন, সেটা আপনার ব্যাপার। রিস্কের ক্ষেত্রে ফিউচার যেহেতু আমাদেরকে লিভারেজ দেয়, বেশি লিভারেজের কারণে দ্রুত যেমন আমাদের প্রফিট হয়, দ্রুত লসও হয়। ঠিক আছে, ওই যে 5বারে যা প্রফিট করেন 1বারে তা লস করেন। আর স্পটের ক্ষেত্রে হচ্ছে ঝুঁকি খুবই কম, কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে এখন আমার লস হবে নাকি লাভ হবে। আপনি চাইলেই আপনার লং টাইম ধরে আপনি হোল্ড করতে পারেন। হোল্ডের ম্যাটারটা হচ্ছে এরকম যে সাপোজ আমরা এখানে যেমন হয় কি যে আমি যারা নতুন তাদের একটু হয়তো বা বুঝতে প্রবলেম হবে, বুঝতে প্রবলেম হলে আমাকে আস্কিং করবেন, মেসেজ করবেন, গ্রুপে মেসেজ করবেন যে আমি ফিউচারের ক্ষেত্রে আমি এক্সনেসে বা যে কোনো ব্রোকারে যখন করতেছি, আমি এখানে এন্ট্রি নিলাম, আমি এখানে টিপি, এখানে হচ্ছে আমার এসএল লাগাইছি। তো এদিকে আমার যদি হিট করতেছে তাহলে আমার টিপি বা প্রফিট হচ্ছে, আর এদিকে আসলে আমার এসএল বা লস হচ্ছে। এখন যখন ঘটনাটা এরকম হয়ে যাচ্ছে যে আমি এসএল লাগাইনি কিন্তু আমার অ্যাকাউন্টে মনে করেন 5,000 ব্যালেন্স আছে, কিন্তু মার্কেট প্রাইস গোয়িং ডাউন। তো এরকম ফল করতে করতে একটা সময় যায় কিন্তু আমার একদম মাইনাস ভ্যালু হয়ে যায়, তাই না? তো এইখানে যেমন আবার আপনি টিপি লাগান নেই, তো সেক্ষেত্রে কি হচ্ছে, টিপি যখন নাই আপনার মার্কেট প্রাইস হাই হচ্ছে, তো হাই হচ্ছে আপনার প্রফিট বাড়তেছে। দুই দিকেই যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। বাট স্পটের ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে যে আপনি 10 টাকায় কিনছেন, আপনি দেখতেই পাচ্ছেন যে আমি 10 টাকায় কিনছিলাম, মার্কেটে এখন 12 টাকা করে চলছে, তো আপনি চাইলে 12 টাকা সেল করতে পারেন। আপনি এখন দেখতেই পাচ্ছেন যে মার্কেটে এখন 8 টাকা হয়ে আছে, আপনি যদি সেল না করেন কোনো সমস্যা নেই। 1 বছর 2 বছর 5 বছর আপনি আজীবন ধরে রাখলেও কোনো সমস্যা নেই, ওইখানে আপনার কোনো কাহিনী নেই। আর ফিউচারের ক্ষেত্রে কিন্তু আপনি আজীবন ধরে রাখতে পারতেছেন না, তার কারণ হচ্ছে কি, মার্কেট গোয়িং ডাউন মানে ফল করলেই আপনি আউট, তাই না? তো এই হচ্ছে পার্থক্য মেয়াদের ক্ষেত্রে। এখন যদি আমরা একসাথে কথা বলার চেষ্টা করি, তাহলে ফিউচারের ক্ষেত্রে লিভারেজ বেশি, ঝুঁকি বেশি, তারপর কি মেয়াদ নির্দিষ্ট। আর স্পটের ক্ষেত্রে ঝুঁকি কম, লিভারেজ কম বা নাই, আর হলো মেয়াদ সীমাহীন, আজীবন আপনার সম্পদের মালিক। আপনার জমি আছে, আপনি বিক্রি করলে করবেন, না করলে আপনাকে কেউ প্রেশার দিবে না যে আপনার জমি বিক্রি করে দেন, অথবা আপনার জমির দাম কমে যাচ্ছে, এরকম কোনো ঘটনা নেই। তো আই থিঙ্ক আমরা ম্যাটারটা বুঝতে পারছি যে অপশনের চেয়ে যেমন ফরেক্স ভালো বা ফিউচার ভালো, ফিউচারের চেয়ে আবার স্পট ভালো। এইবার এখানে কিন্তু ছোট্ট একটু ভেজাল আছে, সেইটা হচ্ছে ফরেক্সে যেমন বা আমাদের
ফিউচারে যেমন আমরা হিউজ পরিমাণে প্রফিট করি অল্প সময়ের মধ্যে সামান্য কিছু হোল্ড করে, আর স্পটে কিন্তু এত বেশি প্রফিট করা যায় না, খুব সামান্য প্রফিট হয়। ঠিক আছে, এবং এটাতে অ্যানালাইসিস করে এটাতে বিভিন্ন ধরন আছে, আমরা নিচে যাচ্ছি তারপরে বিস্তারিত বলি। তো স্পট ট্রেডের ক্ষেত্রে বাই এবং সেলের ক্ষেত্রে যেমন পার্থক্য একটা, ফিউচারের ক্ষেত্রে কি হয়, ফিউচারে আমরা এইখানে আমাদেরকে কি দিতে হয়, ওই যে স্প্রেড ভ্যালু দিতে হয়, চার্জ দিতে হয়, স্প্রেড যে কত স্প্রেড কাটতেছে এটা লটের উপরে দিতে হয়, তাই না? আমরা যে পরিমাণ লটে কিনি সেই পরিমাণ দিতে হয়, কাইন্ড অফ সরকারের ভ্যাট ট্যাক্সের মতো, যে আপনার ব্যাংকে কত টাকা আছে মাস শেষে এনবিআরকে আমাদেরকে দিতে হয়, ভ্যাট ট্যাক্স দেওয়ার লাগে। তো এরকম হচ্ছে আপনি এই যে প্ল্যাটফর্মটাকে ইউজ করতেছে এটার জন্য এদেরকে স্প্রেড দিতে হয়। আর এই স্পটের ক্ষেত্রে এখানে প্রতিটা বাই সেলেও এখানেও একটা চার্জ দিতে হয়। তো এই চার্জটা যে কাটে, এই চার্জটা কাটার উপরে তিনটা জিনিস নির্ভর করে, একটা হচ্ছে আপনি মেকার নাকি টেকার, আপনি মেকার নাকি টেকার, আর একটা হচ্ছে আপনার লেভেল, আর একটা হচ্ছে আপনি পরিশোধ করতেছেন টাকাটা কি দিয়ে, ডলার দিয়ে পরিশোধ করতেছেন নাকি বিএনবি দিয়ে পরিশোধ করতেছেন। তো নর্মালি আমরা যদি বাইন্যান্স ইউজার হই তাহলে এই তিনটা জিনিস হয়, আর বাইন্যান্সটাই হচ্ছে বেস্ট। তো আমরা যদি সাধারণভাবে ব্যাপারটা খেয়াল করি, যদি আপনি মেকার হন অথবা আপনি টেকার হন, যেটাই হন না কেন, মেকার টেকার নিয়ে জিনিসটাকে আর বাড়াইলাম না। মেকার জিনিসটা হচ্ছে আপনি যদি অর্ডার প্লেস করে রাখেন, তা অর্ডার বুকে যোগ হয়ে থাকে এবং আপনি পরে সেল করেন, তাহলে আপনি হচ্ছেন মেকার। আর টেকার হচ্ছে অর্ডার বুক থেকে সরাসরি আপনি কিনে ফেলেন। তো ওইটা অনেকটা বড় পার্থক্য না, যাদের হিউজ ইনভেস্টমেন্ট তাদের ক্ষেত্রে মেকার টেকারের পার্থক্য হয়। ঠিক আছে, তো নর্মালি ম্যাটার যেটা হচ্ছে যে যদি এই 10% আপনার মনে করেন 100 টাকার মধ্যে 10% চার্জ কাটে, আর এটা অন অ্যাভারেজ যদি আপনি বিএনবি দিয়ে পরিশোধ করেন তাহলে 0.75% কাটে, মানে অনেক কম কাটে। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি আমরা ক্যালকুলেশন দেখার চেষ্টা করি, যে আপনি যদি ইউএসডিটি দিয়ে বিটিসি কিনেন, তাহলে যদি আপনি টেকার হন তাহলে আপনার ফিটা হবে এরকম, যে 100 ইন্টু 0.10, অর্থাৎ আপনার 10 ইউএসডিটি কাটবে $100। ঠিক আছে, আর যদি বিএনবি দিয়ে হয় তাহলে আপনার $100 কাটবে হচ্ছে 0.075, অর্থাৎ 0.75 ইউএসডিটি। তার মানে বিএনবি দিয়ে বাইটা করাটাই বেস্ট। তো এইটা ওই দেখা যায় যে মাঝে মধ্যে একই রকমও কাটে, ওইটা ব্যাপার না, সামান্য পরিমাণ, ওইটা নিয়ে টেনশন করে লাভ নেই। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা বিএনবি দিয়েই পরিশোধ করে থাকি, এটার সেটিং আছে বাইন্যান্সের ভিতরে, বিএনবিতে যে সেই সেটিংটা করে নেওয়া যায়। আর লেভেল যখন বাড়ে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট যখন বাড়ে, তখন এই চার্জগুলো কমে আসে, ওটা ম্যাটার না। তো এখন সর্বপ্রথম কথা হচ্ছে তাহলে এখানে আমরা এই স্পট ট্রেডিংয়ে আসলে করিটা কি। আমরা এক্সনেসে ফিউচার ট্রেডিংয়ে আমরা গোল্ডে বাই করি, সেল করি, আবার সেলের দিকেও প্রফিট করি, বাইয়ের দিকেও প্রফিট করি। স্পটের ক্ষেত্রে আসলে ঘটনাটা কি ঘটে? স্পটের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে, মনে করেন যে আমি এখন এই বাইন্যান্স প্ল্যাটফর্মের মধ্যে আমি বিটিসি মার্কেটে আসি, বিটিসি হচ্ছে মেজর, ইউএসডিটি হচ্ছে মাইনর। তো এই মার্কেটে আমি আসি, এখন এই মার্কেটে আমি দেখলাম যে বর্তমান সময়ে মার্কেট এখান থেকে ডাউন হয়েছে, ডাউন হয়ে 118-তে আসছে, 118.062 আসছে। তো আমি এইখানে মনে করেন আমি বিটিসি বাই করলাম, বাই করে আমি রেখে দিলাম, বাই করে রেখে দিলাম, মানে মনে করেন যে যদি আমি বিটিসি কিনি 10 টাকার, তো 10 টাকার বিটিসি কিনে রাখলাম, বাংলায় বলতেছি সহজ ভাষায় বোঝানোর জন্য, 10 টাকার যদি আমি বিটিসি কিনে রাখি, তাহলে যখন আমি দেখবো যে প্রাইসটা হাই হয়ে গেছে, যে প্রাইস আমার এই লেভেলে চলে আসছে, আমি 118.062-তে কিনছিলাম, এখন 118.142 উঠছে, তো আমি তখন আমার এই বিটিসিটাকে সেল করে দিব। তাহলে কি হবে, যে আমি 10 টাকায় কিনছিলাম, আমি 12 টাকায় সেল করতে পারলাম, এই 2 টাকা আমার প্রফিট হলো। কিন্তু আমি মনে করেন যে সেই সময় মার্কেট দেখি নেই, কোনো সমস্যা নেই, মার্কেট আবার নিচে নেমে আসছে, তার মানে যে আমার লস হচ্ছে তা কিন্তু না, যাক নিচে নেমে আরও নিচে যাক, 117-তে যাক, কোনো সমস্যা নেই, আপনার কোনো লস নেই। কেন লস নেই? কারণ আপনার টাকা আপনার পকেটেই আছে, আপনার নির্দিষ্ট পকেটেই আছে, এটার কোনো লস নেই। আবার যখন মার্কেট এখান থেকে ঘুরে হাই হবে তখন আপনি সেল করবেন, অর্থাৎ কাইন্ড অফ ধান কেনার মতো। একটু আগে যেটা বললাম যে আমি ধান কিনে রাখছি, আমি যদি চাই দাম বাড়ছে, বাজারে শুনলাম যে 100 টাকা করে কিনছিলাম, এখন 120 টাকা, সেল করে দিব। আর যদি আমি বাজারে শুনি যে এখন 80 টাকায় নামছে, ঠিক আছে আমি বিক্রি করবো না, আরও কিছুদিন রেখে দেবো। এটা হচ্ছে কাহিনী। এখন কথা হচ্ছে আপনার প্রফিটটা নির্ভর করে আপনার এক্সপিরিয়েন্সের উপরে। এক্সপিরিয়েন্সটা কি? আপনি যত কম দামে কিনতে পারবেন তত বেশি দামে সেল করতে পারবেন, যত কম দামে কিনতে পারবেন তত বেশি দামে সেল করতে পারবেন।
যদি আপনি কিনতেই লস করেন তাহলে আপনি সেল করার সময় তো মাস্ট বি লসই হবে। বেশি দামে কিনলে তো আর আপনি এর চেয়ে বেশি দামে সেল করতে পারবেন না। তো আপনার সবসময় তাহলে কী করতে হবে, চার্ট অ্যানালাইসিস করতে হবে। চার্ট অ্যানালাইসিসটা কী জিনিস, এইখানকার চার্ট অ্যানালাইসিস আর এখানকার চার্ট অ্যানালাইসিস, ফিউচার অ্যান্ড স্পটের চার্ট অ্যানালাইসিস সেম। যারা চার্ট অ্যানালাইসিস করতে পারে তার জন্য ফিউচার কি আর স্পট কি সবই একই। কারণটা হচ্ছে এটা চার্ট হচ্ছে একটা ভাষা, এই ভাষাটা যে জানে, ক্যান্ডেল হচ্ছে একটা ভাষা, এই ভাষাটা যে জানে সে এখানে যে কোনো ভাষা পড়তে পারবে। সহজ জিনিস। এখানেও জিগজাগ আছে, এইখানেও ওই ইন্ডিকেটর সেম, এখানেও হচ্ছে আপনি মার্কেটের হায়ার হাই হায়ার লো, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার সব কিছু আছে এখানে। মনে করেন আমরা যদি এইখানেই চার্ট অ্যানালাইসিস করতে যাই তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমি একটা ড্র করে রাখছি মার্কেটের একদম পিভট পয়েন্ট, দেখছেন এটাকে বলে কি জোন। দেখেন এই কি জোনে মার্কেট কত সময় ধরে ঘোরাফেরা করতেছে। এই যে এখানে কি জোন ছিল, ঠিক আছে, এটা হলো কয় তারিখ, 13 তারিখ, তারপরে এখানে হলো 15 তারিখ, 16 তারিখ, আবার এসে ঘুরে ফিরে এটা কয় তারিখ হয়েছে, 17 তারিখ, এখানে এসে 19 তারিখ, তারপরে এখানে এসে 20 তারিখ, তারপরে এসে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, আবার আজকে হচ্ছে আপনার 26 তারিখ। ঠিক আছে, এই সেম জায়গায় মার্কেট ঘোরাফেরা করতেছে। আমি কি করছি, এই কি জোনটাকে বের করে রাখছি। ঠিক আছে, এই কি জোনটাকে ফলো করেই মার্কেট চলছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চার্ট অ্যানালাইসিসটা এখানে একই জিনিস। আর এইখানকার সম্পর্কে তাহলে আসছি, যেহেতু দুইটার মধ্যে পার্থক্য তো আমরা অলমোস্ট বুঝেই গেছি, এখানকার আরেকটু আলোচনা বাকি আছে, এইটুক করে দিয়ে যাই। সেটা হচ্ছে যে এই ট্রেড করতে গেলে আপনাকে কয়েন সম্পর্কে ধারণা রাখতে হবে যে কোন কয়েন ভালো, কোন কয়েনে দীর্ঘস্থায়ী, কোন কয়েনটা হচ্ছে বিশ্বস্ত, এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তো এগুলো স্টাডি করতে করতে আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। তো এগুলো করার জন্য আপনার নির্ভর করবে যে আপনার লক্ষ্য, আপনি আসলে ইনভেস্টমেন্ট করে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী অথবা ডেলি ট্রেড, বা ওই যে মানে এক কথায় আপনি এখানে স্ক্যাল্পিং করবেন, নাকি হচ্ছে সুইং করবেন, নাকি ডে করবেন, নাকি পজিশন করবেন, সেইটা এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে আপনার টার্গেট কি, তারপরে হচ্ছে যে আপনি কি লিকুইডিটি, আপনি যে কোন টাইপের কয়েনের উপরে আপনি করবেন, ভলাটিলিটি নাকি লিকুইডিটি, আবার যে অ্যানালাইসিস সেটা কি ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। আর নির্ভরযোগ্য কয়েন যদি বলি, সবচেয়ে নির্ভরযোগ্য কয়েন স্থিতিশীল মার্কেট হচ্ছে বিটিসি, আর ইথিরিয়াম হচ্ছে সেকেন্ড, আর থার্ড হচ্ছে বিএনবি, সোল অর্থাৎ সোল না হচ্ছে তারপরে, আর এডিএ হচ্ছে তারপরে। এরপরে এরকম হাজারো কয়েন আছে যে কোনোগুলোতে আপনি করতে পারেন। তো এগুলো যেটা হচ্ছে, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য, অর্থাৎ যারা পজিশনাল ট্রেড করতে চায়। আবার যারা দেখা যায় যে মোটামুটি সুইং ট্রেড বা মিড টার্ম ট্রেড করতে চায়, তাদের জন্য এই কয়েনগুলো, এভিএক্স, ডট, ম্যাট্রিক, নিয়ার, এআরবি, এই কয়েনগুলো। ঠিক আছে, আর যারা ডেইলি ট্রেড করতে চায় যে আমি 8 ঘন্টা বা 12 ঘন্টার জন্য হোল্ড করব, তাদের জন্য এই যে পিপি আছে, তারপরে রেন্ডার আছে, গ্রেড আছে, ঠিক আছে, ডগি আছে, এগুলোতে তারা করতে পারে, কোনো সমস্যা নেই। তবে এগুলোর ক্ষেত্রে রিস্ক আছে। ঠিক আছে, তো নিচে এগুলো নিয়ে আর আলোচনা করার প্রয়োজন নেই, যেহেতু আপনারা স্পট তো আর করতেছেন না, আপনারা ফিউচার করতেছেন। বাট ফিউচারের এবং স্পটের মধ্যে পার্থক্যটা আপনাদের জানানো প্রয়োজন ছিল, এই জন্য জানাই দিলাম। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে যে ওই হারাম আর হালাল নিয়ে মানে আমিও মাঝে মধ্যে পাগল হয়ে যাই একদম। তো এই জন্য এই জিনিসটাকে জানানো যে স্পটটা কিন্তু আপনার সম্পূর্ণরূপেই হালাল, কারণ আপনি কাইন্ড অফ ধান বেচা কেনার মতো করতেছেন, অর্থাৎ আপনি কিনে নিছেন, এখানে আপনার আর ওই ধান আপনার ঘরেই আছে। তো সেক্ষেত্রে এইটাতে আপনার কোনো ঝুটঝামেলা নাই। এবং নর্মালি মোল্লা মুন্সিরে যদি জিজ্ঞাসা করেন, তো মোল্লা মুন্সি আসলে এটার সঠিক সমাধান আপনাকে দিতে পারবে না। তার কারণটা হচ্ছে সে এইটা বিষয়ে যে ফতোয়া আপনাকে দিবে, তো তার তো এই সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। কয়জন আছে বাংলাদেশের মধ্যে, কয়টা মোল্লা আছে যে এই বিষয় সম্পর্কে জানে। সো ওই দেখবেন যে একটা সময় 1990, 92, 93, সালের দিকে টিভি দেখা কিন্তু হারাম ছিল। ওই সময় মোল্লারা যে বাড়ি বাড়ি যায় টিভি ভাঙতো, টিভি দেখা হারাম ছিল, ছবি তোলা হারাম ছিল। তারপরে ছবি তোলা হালাল হয়ে গেছে, আবার টিভি দেখাও হারাম হয়ে গেছে। এখন মনে করেন মোল্লারাই টিভির মধ্যে বেশি, হ্যাঁ, ওরাই ইউটিউবের মধ্যে ওয়াজ মাহফিল করতেছে, এখন ওটা হালাল হয়ে গেছে পারিপার্শ্বিকতার দিক থেকে। আমি ওদের খারাপ বলতেছি না। সো ওই সময়টাতে হারাম ছিল কেন, ওরা ওই বিষয়টা সম্পর্কে গভীরে ঢুকে জানতোই না।
গভীরে ঢুকে জানতোই না ম্যাটারটা কি আসলে আছে ওর ভিতরে, এই জিনিসটা খারাপের জন্যই ব্যবহার হয় নাকি ভালোর জন্যও ব্যবহার হয়, না জেনেই ওই সময় ফতোয়াবাজি করতো। তারপরে যখন আস্তে আস্তে বুঝছে তখন আবার এই জিনিসটাকে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসছে, অর্থাৎ সময় সাপেক্ষে এটাকে ঠিক করে নিছে কাইন্ড অফ। এটা যদি বলেন এই সম্পর্কে কেউই জানে না, তো সেক্ষেত্রে আপনাকে ভুলভাল ফতোয়া দিবে, এই সেই বলবে। আপনাকে এটা জানতে হলে ওয়ার্ল্ড স্কলার, ইন্টারন্যাশনাল মানুষ যারা কিনা ইন্টারন্যাশনাল জ্ঞান রাখে, ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে জ্ঞান রাখে, তাদের সাথে কথা বলতে হবে। এমনিতেই চুরিমুরির সাথে কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই টাইপের লোকজনের সাথে কথা বলতে হবে, তাহলে আপনি এটা সঠিক সমাধান পাবেন। আমি মোটামুটি কথা বলার পরে শিওর হয়েছি, এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো জানাই দিলাম। আর ইসলামিক ইকোনমি সম্পর্কে বাংলাদেশে জ্ঞান রাখে এরকম বক্তা থাক, ওইদিকে গেলাম না। তো যেটা হলো যে আমরা তাহলে যেটা করব, যে যদি আমরা সম্পূর্ণরূপে হালাল বিজনেস করার চেষ্টা করি, তাহলে মাস্ট বি আমাদেরকে স্পট করতে হবে। ফিউচারের মধ্যেও যদি আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক রেখে করেন, চুক্তিপত্র ঠিক রেখে করেন, স্টপ লস অ্যান্ড টিপিকে সেট আপ করে করেন, তাহলে ওইটাতেও করা যাবে, বাট স্পট একদম পিওর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দিকে আর আলোচনা করার দরকার নেই, এগুলো স্ট্র্যাটেজি। আমি নোটটা আপনাদেরকে দিয়ে দিব বোঝার সুবিধার্থে। তাহলে এইটাতে যেহেতু আসছি, আজকে এই বিষয়ে আলোচনা করছি, এটার একটু গভীরে ঢুকেও আর একটু দেখাই। তো সর্বপ্রথম হচ্ছে এই এই প্ল্যাটফর্মে অথবা যে কোনো কয়েন বেসে করতে পারেন, বিনান্সে করতে পারেন, যে কোনো জায়গায় আপনি করতে পারেন, যেখানে আপনার ভালো লাগে। তবে ওয়ার্ল্ড পপুলার বর্তমানে যেহেতু এইটা, তো সেক্ষেত্রে আমি এটাতে দেখাচ্ছি। এখানে সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি অ্যাকাউন্ট করার পরে, আপনি যখন অ্যাকাউন্ট করে ফেলছেন, অ্যাকাউন্ট করার পরে আপনাকে যেটা করতে হয় কি, যে আপনাকে ডিপোজিট করতে হয়। তো ডিপোজিট করার জন্য আপনি মনে করেন একটা ব্যালেন্স নিয়ে নিলেন। হ্যাঁ, তো আমার এই যে এটা একটা ছোট্ট অ্যাকাউন্ট, এখানে সামান্য কিছু ব্যালেন্স আছে, মেবি কয় টাকা আছে জানি না, $20 আছে, ঠিক আছে? সো মনে করেন যে এই টাকাটা আমার আছে, এই টাকাটা আমার কোথায় আছে এটা আমার বুঝতে হবে। এখানে আবার অ্যাসেটের অনেক পার্থক্য আছে। হ্যাঁ, অ্যাসেটের পার্থক্য আছে, যেমন এখানে আপনার এই যে স্পট আছে, মার্জিন আছে, ফিউচার আছে, আর্ন আছে, ফান্ডিং আছে। তো নর্মালি আপনি কারো কাছ থেকে যদি নেন, তখন আপনার এই ব্যালেন্সটা চলে আসে হচ্ছে ফান্ডিংয়ে, ঠিক আছে? এই ফান্ডিং অ্যাকাউন্টে চলে আসে, ঠিক আছে? এই ফান্ডিং অ্যাকাউন্টে কত আছে, এখানে আমার ফান্ডিং অ্যাকাউন্টে এখানে আমার $11 আছে। তো এইটাকে আমার ট্রান্সফার করতে হবে কোথায়, যে আমি যদি স্পটে কাজ করি তাহলে আমাকে স্পটে ট্রান্সফার করতে হবে। তো স্পটে ট্রান্সফার করার জন্য আমাকে এই যে ট্রান্সফারে ক্লিক করতে হবে। করার পরে এই যে আমার এইখান থেকে আমি দিয়ে দিব যে ফান্ডিং থেকে ট্রান্সফারে ক্লিক করার পরে, জাস্ট মিনিট, নেটটা স্লো হয়ে গেছে, একটু রিলোড দিয়ে নিই। তো এই যে ফান্ডিংয়ে আছে, ফান্ডিং থেকে ট্রান্সফারে ক্লিক করলে, ঠিক আছে, এখান থেকে রিলোড করে নিই। এই যে আমরা ফান্ডিংয়ে গেলাম, ফান্ডিং থেকে ট্রান্সফারে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে যেহেতু এই জিনিসটা আসতেছে না, আমরা স্পট থেকে দেখি। স্পটে গেলাম, দেখি এখানে আসে কিনা। স্পটে আসলাম, স্পট থেকে যদি ট্রান্সফারে ক্লিক করি তাহলে ঠিক ফান্ডিংয়েও ঠিক এইভাবে আসবে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা সিলেক্ট করে দেব যে আমরা কোথা থেকে কোথায় নিব, ঠিক আছে? তো সাপোজ মনে করেন যে আমরা এটা থেকে কোথায় নেব, যে আমরা ফান্ডিংয়ে নেব, অথবা ওই যদি ফান্ডিং দেই তাহলে এখানে ফান্ডিং থেকে স্পটে নেব। এখানে যেহেতু আমরা স্পট থেকে আসছি তাই দেখাচ্ছে হচ্ছে ফান্ডিং, ঠিক আছে? তো স্পট থেকে আমরা ফান্ডিং থেকে স্পটে নিয়ে নেব, ট্রান্সফার করে নিলেই তখন আমাদের এইরকম স্পটে ব্যালেন্স দেখাবে, ঠিক আছে? স্পটে ব্যালেন্স দেখাবে। তো এই স্পটে যখন আমাদের ব্যালেন্স আছে, আমরা স্পটে এখন এই টাকাটা দিয়ে কাজ করতে পারবো। আর যেটা আমাদের ফান্ডিংয়ে আছে, আমরা কিন্তু ফান্ডিংয়ের টাকাটা দিয়ে কাজ করতে পারবো না, যদি মানে স্পটে যদি করতে চাই। আবার ফিউচারে যদি করতে চাই, এখানেও ঠিক এক্সনেসের মতো আমরা করতে পারবো। ফিউচারে যদি করতে চাই তাহলে এই যে ফিউচারে কিন্তু জিরো ব্যালেন্স, তাহলে কি করতে হয় আমাদের, এই ফান্ডিং থেকে আবার এই
ফিউচারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে ঠিক এইভাবে ট্রান্সফারে ক্লিক করে ফিউচারে নিয়ে আসতে হবে, তাহলে আমরা ফিউচারে কাজ করতে পারবো। অর্থাৎ আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদাভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে। তো স্পটে যখন আপনার ব্যালেন্সটা আছে, সাপোজ স্পটে এখন এখানে কত আছে, 8.83 আছে, হ্যাঁ 8.83 আছে। তো এখন মনে করেন যে আপনি এই স্পট থেকে কোনো কিছু একটা বাই করবেন, করে আপনি হোল্ড করবেন। তো হোল্ড জিনিসটা কি, যে আমি ওই যে কাইন্ড অফ পাশের বাড়ি থেকে ধান কিনে আমার কাছে আমি রাখছি, যখন আমি ধানের দাম বেশি হবে তখন আমি সেল করব, তাই না। তো আমরা তাহলে এই যে মার্কেটে যাব, স্পটে ক্লিক করব, স্পটে ক্লিক করার পরে আমরা একটা কয়েন বাছাই করব, যে কোনো কয়েন আমরা এখান থেকে বাছাই করতে পারি যেটা আমাদের দরকার। এখানে সব কয়েনের লিস্ট আছে। তো যেটা কিনা স্থিতিশীল কয়েন বিটিসি, এই যে বিটিসিকে আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। বিটিসি চলে আসলো। আমরা যদি এখান থেকে মনে করেন অন্য একটা কারেন্সি নিতে চাই, যে সাপোজ আমরা এখান থেকে ইথেরিয়াম নেব, তাহলে এই যে ইথেরিয়াম চলে আসলো, ইথেরিয়ামের চার্ট দেখাচ্ছে, ইথেরিয়ামের প্রাইস লিস্ট দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা বিটিসিকে সিলেক্ট করলাম, এই যে বিটিসি আসলো। এইবার হচ্ছে যে আমরা ওই মার্কেটে যেভাবে অ্যানালাইসিস করি ঠিক সেইভাবেই আমরা এখানে অ্যানালাইসিস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম আমরা কত মিনিটের ক্যান্ডেল দেখব, যে আমরা এখান থেকে দেখতে চাই 1 মিনিটের ক্যান্ডেল। তারপরে এখানে আমরা অন্য অন্য যে টাইমের টুলসগুলো আছে এগুলো আমরা দেখতে পারি, ঠিক আছে। আমরা এখানকার এই বাইন্যান্সের চার্ট দেখতেছি, যদি আমরা চাই যে ট্রেডিং ভিউয়ের চার্ট দেখব, তাহলে এখান থেকে আমরা আবার ট্রেডিং ভিউয়ের চার্টটাও দেখতে পাবো, কোনো সমস্যা নেই। যে ট্রেডিং ভিউয়ের চার্ট এখানে লোড নিচ্ছে, ঠিক আছে। এই যে ট্রেডিং ভিউয়ের চার্ট চলে আসলো। আর যদি অরিজিনাল চার্ট দেখতেছি একই চার্ট, এই চার্ট ট্রেডিং ভিউয়ের চার্ট একই, ওরা বিশ্বস্ততা অর্জনের জন্য এটা দিয়ে রাখছে। যদি আমরা ডেপথ দেখতে চাই তাও আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা অরিজিনাল চার্টেই থাকলাম, অরিজিনাল চার্ট ফার্স্ট হবে। তো তারপরে হচ্ছে কি, এখন আমাদের অ্যানালাইসিসের পালা, যে আমরা এখন মনে করেন যে কিনবো, মার্কেট যে ডাউন হয়েছে না, মার্কেট তো এখানে আসবে আবার, ঠিক আছে। তো আমরা কিনবো, ঠিক আছে, আমরা তাৎক্ষণিকভাবে কিনে নেব। তো কিনে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, নিচে যাইতে হবে। নিচে যাই আমরা কি করব, এখানে আমরা এই যে বাই বিটিসিতে ক্লিক করব, হ্যাঁ বাই বিটিসি। তো বাই বিটিসিতে ক্লিক করার আগে আমাদের প্রাইস যেটা আছে বর্তমান সময়ে, এই যে মার্কেট প্রাইস, এই যে মার্কেট প্রাইস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব ব্যালেন্স। তো আমার ম্যাক্সিমাম যা আছে সব দিয়ে আমি কিনে নিলাম, নিয়ে আমি এই যে বাই করে ফেললাম, ঠিক আছে। আমার এটা বাই হয়ে গেল, ঠিক আছে, বাই অর্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার যদি আমি খেয়াল করি আমি কোন জায়গায় কিনছি, এই ভ্যালুতে কিনছি, তাই না, এই ভ্যালুতে আমি কিনছি। তাহলে আমি সেল করে দেবো কোথায় আসলে, এই যে মার্কেট যখন উপরে আসবে। চার্টটাকে একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বর্তমানে এই ভ্যালুতে কিনছি, তো আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে আমি কিনছি, আমি সেল করব কোথায় আসলে, মার্কেট হাই লেভেল আছে এইটা, এইখানে তো মার্কেট মাস্ট বি আসবেই, ঠিক আছে। এইখানে আসলে আমি তখন সেল করে দেবো, ঠিক আছে। অর্থাৎ আমি বাই করছি 117, 919-এ, আর যখন এটা 118, 200-তে আসবে তখন আমি এটাকে সেল করে দেবো। তো আমি এখানকার এই যে প্রাইসটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে। নিয়ে এইবার আমি চলে যাব হচ্ছে আমি যে হোল্ড করছি সেটা দেখার জন্য। তো আমি যদি নিচে যাই, তাহলে এই যে নিচে এসে আমি দেখতে পাবো যে আমার কোনো অর্ডার ওপেন করা আছে নাই, অর্ডার হিস্টোরি আছে নাই, কি আছে লাস্ট এই যে বাই করছি আমি এইটা একটু আগে, হ্যাঁ এইটা আমি বাই করছি। কততে বাই করছি, যে 117, 920-এ আমি বাই করছি, ঠিক আছে। তো এই যে আমি এখান থেকে বাই করে রাখলাম কয়েনটা। এখন যদি আমরা এখানে আবার ইয়েতে চলে যাই, আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে যাই, তাহলে আমরা এখান থেকে যে ওভারভিউ দেখতে পাবো, যে আমরা স্পটের অ্যাকাউন্ট ব্যালেন্সে গেলাম। আমার ব্যালেন্স আমার এখানেই আছে, আমার ব্যালেন্স আমার এখানেই আছে, আমার ব্যালেন্স কিন্তু কেটে নেয়নি। এবং মধ্যখানে যেটা হয়েছে, যে এই যে বিটিসিতে যে আমি বাই করছি, এই বিটিসিতে বাই করার প্রাইসটা এখানে দেখাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে আমার পাশে একটা প্লাস মাইনাস দেখাচ্ছে, অর্থাৎ আমার প্রফিটের দিকে যাচ্ছে নাকি লসের দিকে যাচ্ছে। যখন মার্কেট আমার প্রফিটের দিকে আসবে তখন এখানে প্রফিট দেখাবে। এখন হচ্ছে আমি যেটা হোল্ড করছি এটাকে আমি যে কোনো মুহূর্তে আবার সেল করে দিতে পারি, তাই না। সেল করে দিতে পারি। তো অর্ডার হিস্টোরিতে এসে দেখাবো নাকি স্পটে যে দেখাই, স্পটে যে দেখাই।
যে বিটিসিটা আমরা কিনে রাখছি ওইটাকে যদি আমরা সেল করে দিতে চাই তাহলে আমরা কততে সেল করব সেটা আমরা সেট করে রাখবো। তো সেট করে রাখার ক্ষেত্রে এই যে আমরা প্রথমত যদি সেলে ক্লিক করি, সেলে ক্লিক করার পরে এখানে হচ্ছে প্রাইস, মার্কেট প্রাইসে সেল করব নাকি কিসে করব, আমরা লিমিটে সেল করব। অর্থাৎ একটা প্রাইস ভ্যালু দিয়ে রাখবো, ওই প্রাইসে যখন আসবে তখন আমরা সেল করে দেবো। তাহলে ওই প্রাইস ভ্যালুটা কত, ওই যে আমরা কপি করে আনছিলাম ওইটাকে আমরা পেস্ট করে দিলাম। আমরা প্রথমত আমি আবার রিলোড দিয়ে দেখাই। বর্তমান মার্কেট প্রাইস ভ্যালু কত আছে, মার্কেট প্রাইস ভ্যালু বর্তমানে আছে হচ্ছে এটা 117,898, কিন্তু আমি এটাকে সেল করব কখন, আমি এটাকে সেল করে দেব কখন, আমার যখন প্রাইস ভ্যালুটা চলে যাবে 117,898-তে আছে, যখন 118,186-তে যাবে তখন আমি সেল করব। এই যে আমি উপরে মার্ক করে রাখছি, হ্যাঁ, চার্ট বড় করি, এই যে লাইনটা মার্ক করছি, এই যে ডান পাশে খেয়াল করেন 118,185, হ্যাঁ, 118,185, এই প্রাইস ভ্যালুটাকে আমরা কপি করে নিচ্ছি। এই যে কপি করে নিলাম প্রাইস ভ্যালুটাকে, কপি করে নিয়ে মিনিমাইজ করে ফেললাম। তারপরে আমরা এটাকে এই সেলের জোনে এসে এটাকে আমরা এই যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই ভ্যালুতে আসলে আমরা সেল করে দেব। তারপরে আমরা এই যত যা কিনছিলাম সবগুলোই সেল করে দেবো। আমরা 6 বিটিসি কিনছিলাম, ঠিক আছে। এই তো সেটআপ আমাদের ডান। এবার আমরা এই যে সেল বিটিসিতে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের লিমিট সেল অর্ডার ক্রিয়েট হয়ে গেল। এইবার যদি আমরা দেখি এই যে আমাদের এখানে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। প্রথমত আমরা কি করছিলাম, বাই করছিলাম, বাই করে কিনে রাখছিলাম, আর তারপরে এখন আমরা এটাকে সেল করার জন্য রেডি করলাম। এখন এই ভ্যালুতে যখন মার্কেট যাবে অটোমেটিক্যালি আমাদের ওইখানে যেমন টিপিএসএল আছে ফিউচারে, এইরকম আমাদের এখানে সেট করা থাকলো, এখানে অটোমেটিক্যালি ওই সময় আমাদের সেল হয়ে যাবে এবং আমাদের প্রফিট যা আসবে এখানে দেখাবে। এখন ওই পর্যন্ত মার্কেট ভ্যালু এখন পর্যন্ত যায়নি, ঠিক আছে। তো এখন আমি যদি কই মানে আমি তো বাই করছিলাম হচ্ছে এইখানে, মার্কেট এখান থেকে আরও নিচে যাচ্ছে, তার মানে কি আমার লস হচ্ছে? আমার কিন্তু লস হচ্ছে না। কারণটা হচ্ছে আমার অ্যাকাউন্টে যা আছে সেটাই আছে। আমি যদি আজীবনও এটাকে সেল না করি, মার্কেট যদি এখান থেকে জমিনেও নেমে যায়, আমার কোনো লস হবে না। কারণটা হচ্ছে এটা তো আমি কিনে রাখছি, আমি এখন পর্যন্ত সেল দেইনি। আমি তো একটা লিমিট দিছি যে এই পরিমাণ পাওয়ার, এই পরিমাণ ভ্যালুতে আসলে আমি সেল করব। তার মানে ফিউচারে যেমন আমাদের লস হয়ে যায়, এখানে কিন্তু আমাদের লস হবে না, এটা এইভাবেই থাকবে। এখন আমি যদি চিন্তা ভাবনা করি যে না আমি এখন সেল করব না, আমি এটা 6 মাস ধরে রাখবো, তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, কোনো সমস্যা নেই, অর্ডার ক্যান্সেল। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আমার অ্যাকাউন্টেই থেকে গেল। যখন আমার মন চাবে আমি তখন সেল করব। যদি আমার মন চায় যে আমি আজকে আমার টাকা দরকার, তাহলে আমি সেল করে দিয়ে আমার টাকাটা আমি নিয়ে নিই, তাহলে আপনি সেল করে দিয়ে আপনার টাকাটা নিয়ে নিতে পারেন। অসুবিধা শুধু একটাই, সেটা হইতেছে এই যে এখন কিন্তু প্রফিটে গেছে, হ্যাঁ। তো অসুবিধা শুধু একটাই, সেটা হলো যে আমাদের এই প্রফিট পার্সেন্টেজ খুবই কম হয়, এটা হচ্ছে শুধু অসুবিধা। তো যাই হোক, আমাদের যে কোর্স, আমাদের কোর্সটা হচ্ছে ফিউচার নিয়ে। তো সেক্ষেত্রে এইটা মধ্যখানে জাস্ট ধারণাটা আপনাদেরকে দিয়ে রাখলাম। আর সেকেন্ড হচ্ছে ওই ধারাল আর হারামের যে ম্যাটারটা ওইটা বলে রাখলাম, এই জন্যই জাস্ট আলোচনাটুকু করা। এবং চার্ট জানলে আপনার কাছে ফিউচার অপশন কিংবা স্পট এগুলো কোনো কিছুই না। চার্ট হচ্ছে একটা ভাষা, আপনি ভাষাটা যখন শিখে যাবেন তখন আপনি যে কোনোটাই করতে পারবেন, এতটুকুই, আর অন্য কোনো কিছু না। এ পর্যন্তই। আর যদি আবার একই সাথে দুইটা করতে যান তাহলে কিন্তু একটু সমস্যা হবে প্রথম প্রথম। শেখা হয়ে গেলে পরে আপনি যতগুলোই করেন না কেন আপনার কোনো সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই, আবার আগামী ডেতে কথা হবে। ওকে, মার্কেট কিন্তু অলরেডি এখান থেকে ব্যাক করছে, এই যে ইয়েলো ডাউনে যাওয়া শুরু করছে, মার্কেট অলরেডি এখান থেকে ব্যাক করে ফেলছে।